নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই মুহূর্তে তোমরা সেটের সামনে বসে আমার এই অনলাইন ক্লাসটির সঙ্গে সংযুক্ত হয়েছ। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই বোর্ডে লেখা দেখেছো এবং আমার আলোচনার টপিক্সটা বুঝে ফেলছো। হ্যাঁ, তোমাদের আজকে যেই টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে। অর্থাৎ ত্রিকোণমিতি পাঠে বিশেষ করে আমাদের চতুর্ভাগ সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়ে গেছে, এগুলো তোমাদের কাছে অনেকেই বলে থাকো যে একটু কঠিন লাগে। তো সেটাকে তোমাকে আজকে কিভাবে খুব সহজে এবং দ্রুত সলভ করা যায় আলোচনা করব। তো নিশ্চয়ই আমি বোর্ডে একটি প্রশ্ন লিখেছি, দেখতে পাচ্ছ আমাদের এই পৃষ্ঠা হচ্ছে 190। সেখানে 8 নম্বর প্রশ্নের কয়ে দেওয়া হয়েছে যে cos 75/10, তারপরে cos 13/10, এগুলোকে ভাঙিয়ে আমরা রাইট সাইডে 0 প্রমাণ করব। বা 9 নম্বর প্রশ্নে এই ধরনের অঙ্কে অপর পাশে মান বের করার কথা বলা হয়েছে, তো আমরা করব। তার আগে আমরা চতুর্ভাগ সংক্রান্ত যে বেসিক ধারণা বা নলেজগুলো তোমাদেরকে জেনে থাকা দরকার বা জানা অতীব জরুরি, সেগুলো নিয়ে একটু কথা বলে নিই। আমরা জানি এটা প্রথম চতুর্ভাগ, এখান থেকে শুরু হবে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে, এগুলো তোমরা জানো। এইভাবে ঘুরতে ঘুরতে এখানে আসে, এটা প্রথম হয়, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। কারণ এদিক থেকে আসলে সচরাচর আমরা জানি যে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এবার আসতেছি আমরা ঘরে অনুপাতগুলো, অর্থাৎ আমরা যে ত্রিকোণমিতি 6টি অনুপাত, সেই 6টি অনুপাত কোন ঘরে তার চিহ্ন কি সেটা একটু মনে রাখতে হবে। প্রথম ঘরে 6টি অনুপাতে সবাই পজিটিভ চিহ্ন, দ্বিতীয় ঘরে সাইন এবং কোসেক হয় হচ্ছে পজিটিভ চিহ্ন, বাকিগুলো সব নেগেটিভ। তৃতীয় ঘরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ট্যান এবং কট পজিটিভ চিহ্ন, বাকিগুলো নেগেটিভ। এবং চতুর্থ ঘরে গিয়ে কজ এবং সেক পজিটিভ চিহ্ন, বাকিরা নেগেটিভ। এই তথ্যগুলো যদি আমার জানা থাকে তাহলে আমরা খুব ইজিলি ত্রিকোণমিতির এই যে বড় বড় কোণগুলো, এই কোণগুলোকে সংক্ষেপ করে ছোট করে ভেঙে লিখে তারপরে আমরা কি করতে পারবো, সলিউশন করতে পারবো। তো চলে যাচ্ছে শুরুতে আমরা এই পার্টটাই আমরা একটু লেফট সাইড বলে উঠে নিচ্ছি। তাহলে আমরা লেফট সাইড লিখলাম। তাহলে আমরা কি করলাম, আমাদের অঙ্কটি লেফট সাইড তুলে নিলাম। এবার আমরা আমাদের এই অঙ্কটিকে ভেঙে লিখব। কিভাবে ভেঙে লিখব একটু সেটা লক্ষ্য করি। এটাকে বিভিন্নভাবে আমরা এটাকে ভেঙে লিখতে পারি। তো আমরা এখানে আমরা একটা সহজ ওয়ে দেখাচ্ছি। যেমন আমি যদি এখানে 2π লিখে 3π/10 লিখে দিই, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে 17π/10 হয়, কারণ 10 দুগুণ 20π - 3π 17π/10 হয়। এটাকে যদি আমি লিখি পাই প্লাস 3π/10, তার মানে আমরা এখানেও 13π/10 হয়। দেখো 10 একে 10 আর 3 13π/10 হয়। প্রশ্ন হচ্ছে আমি কেন 3π/10 3π/10 নিলাম? এদেরকে প্যাটার্নে মিলাইতে গেলে এই দুইটা 3π/10, এটা 3π/10, এটা মিলে অন্যভাবে করা যেতে পারে। এরপরে আমরা এখানে আসতেছি, এটা ছিল cos। দেখো এখানে যদি আমরা পাই মাইনাস π/10 নেই, তাহলে কিন্তু দেখো 10π থেকে 1π বাদ দিলে 9π/10, আর এখানে যা ছিল তা, অর্থাৎ π/10। এইবার আমরা যাইতে হবে আমাদের কোয়ার্টেন্ট চতুর্ভাগে। তো আমাদের 2π মানে আমরা জানি যে এটা হচ্ছে, আমরা সব সময় জানি যে এখানে আসলে হচ্ছে এটা π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, আর এটা হচ্ছে 2π। মানে এখান থেকে 0 থেকে শুরু হলে এটা এই পর্যন্ত 2π। তাহলে দেখো 2π মানে আমরা একবার এখান থেকে ঘুরে এসে আবার এখানে আসছি 2π মাইনাস, তার মানে ঘুরে আমরা এখানে এসে মাইনাস মানে আবার ব্যাকে আসছে এই ঘরে। তাহলে এই ঘরে পড়েছে কে পড়েছে হচ্ছে কজ। তাহলে প্রথমে আমরা বুঝতে হবে, সর্বপ্রথম আমাদের চিহ্নের কাজ করতে হবে, কারণ চিহ্নের কাজ যদি আমরা না করি তাহলে আমাদের অঙ্ক হবে না। তাহলে প্রথমে আমার হাতের নিচে এই অংশটাকে জিজ্ঞেস করলাম যে কজের চিহ্ন কি। তো এই অংশটা আমাকে বলে দিল যে তুমি এখান থেকে ঘুরে এখানে গিয়ে আবার ব্যাকে আসো, এই ঘরে যা পড়ে সেটা কজের চিহ্ন। তো এই ঘরে কজটা কি, পজিটিভ, তার মানে চিহ্ন হবে আমাদের প্লাস। তো প্লাসটা লিখবো না, জাস্ট চিহ্নটা আমরা একটা বোঝাচ্ছি। এরপর আসতেছি যে এখানে একে জিজ্ঞেস করো যে এই কজটা কি কজই থাকবে নাকি অনুপাত চেঞ্জ করবে। আমরা জানি পাইয়ের সাথে জোর বিজোরে কোনো সমস্যা নাই, π/2 হলে তখন আমাদের কি অনুপাত চেঞ্জ হয়ে যায়। তো পাই যেহেতু, সুতরাং এখানে কজই থাকবে। সুতরাং আমরা প্লাস আর লিখলাম না, লিখলাম কজ। এরপর যা আছে তা, অর্থাৎ 3π/10 প্লাস এটাতে চলে গেলাম। এখানে আমরা দেখতেছি পাই প্লাস, ঠিক সোজা পাই মানে এখানে লেখাই আছে, সোজা এখানে আসলে এই জায়গায় আসলে এটা পাই
প্লাস মানে এই ঘরে, দেখো প্লাস সামথিং মানে এই ঘরে পড়েছে, এই ঘরে কে পড়েছে, কজ পড়েছে, কজের চিহ্ন কি মাইনাস, তাহলে আমরা এখানে চিহ্নটা কি হবে, প্লাস নয়, এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস, তার চিহ্নের কাজ করলাম। এবার একে জিজ্ঞেস করি কজ থাকবে কিনা, হ্যাঁ থাকবে, কারণ পায়ের সাথে জোর বিজোরের সমস্যা নাই, থাকবে। এরপর যা আছে তা, অর্থাৎ 3π/10। এবার এখানে যাই, এখানে দেখো আমাদের এখানে পাই মাইনাস, টোটাল ঘুরে এখানে এসে আবার ব্যাকে আসছে এই ঘরে কজের চিহ্ন কি মাইনাস, তাহলে এখানেও প্লাস থাকবে না, কি হবে, মাইনাস হয়ে যাবে। এরপর দেখো একে জিজ্ঞেস করলাম যে কজ থাকবে কিনা, বলতেছে থাকবে, আমরা π/10 লিখলাম। আর লাস্টের অংশে যা ছিল তা, অর্থাৎ π/10। দেখো এটা প্লাস π/10 মাইনাস π/10, এই দুটা কাটে, এখানে কত -3π/10, এটা প্লাস 3π/10, তাহলে কাটে কি হয়ে যায়, 0। এটাই ছিল আমাদের রাইট সাইড। খুব সোজা, আমরা নিশ্চয়ই এই প্রক্রিয়াটা বুঝতে পেরেছি। এটা আমরা আরেকটা ওয়েতে করতে পারি। দেখো আমি যদি এটাকে ভাঙানোর সময় ধরো এটাকে এইভাবে না ভাঙিয়ে আমি এখানে নিলাম হচ্ছে 5, এখানে নিলাম 5, এখানে নিলাম হচ্ছে 2, তাহলে 3 5 15, আমরা এখানে নিলাম হচ্ছে এখানে 3π প্লাস π/5। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 5 এবং 2 এর লসাগু হয় 10, 3 5 15, আর এখানে 2π 17π/10 হবে। এখানেও যদি আমি লিখি, দেখো এখানে যদি আমি 2 লিখি আর এখানে যদি আমি 5 লিখি, 10 লসাগু 3 3 9, 10 11 হয় না, 3 5 15, তাহলে এখানে মাইনাস যাবে, তার মানে আমরা এখানেও লিখতে পারি এটা, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করে এটা হবে 3 5 15 থেকে 2π বাদ দিলে 13π/10 হবে। আচ্ছা এখানে যা ছিল তা থাক। এবার দেখো এখানে একটু ফিগারটা আমরা চেঞ্জ হবে, তাও মিলবে, আমাদের আনসার মিলে যাবে। কিভাবে, 3π/2 মানে এখানে এখান থেকে ঘুরে এই লাইনের উপর আসছে, প্লাস মানে সামথিং এই ঘরে কজের চিহ্ন কি, প্লাস, তাহলে আমরা চিহ্ন প্লাস লিখলাম, লিখবো না, মুছে দিব। এরপর যেহেতু আমরা একে জিজ্ঞেস করবো যে কজ থাকবে কিনা, π/2 এর সাইডে দেখো আমাদের বলতেছে 3π/2 মানে কি বিজোড়, তো বিজোড় হলে আমরা জানি যে কজ আর কজ থাকে না, হয়ে যায় হচ্ছে সাইন, তারপরে যা ছিল তা π/5। এবার এখানে আসি, 3π/2 মানে এখানে, মাইনাস মানে এই ঘরের চিহ্ন কি কজের, এই ঘরের চিহ্ন হচ্ছে মাইনাস, তো আমাদের 3π/2 মানে কজ আর কজ থাকবে না, কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, আর এখানে কত আছে, π/5। এবারও দেখো এটা কাটে 0 হয়ে যায় রাইট সাইড। তাহলে আমরা দেখো দুইটা ওয়েতে তোমাকে দেখাইলাম যে এটা আমরা কি করতে পারি, প্রমাণ দেখাতে পারি। তো নিশ্চয়ই তোমরা এটা কি করবা, প্র্যাকটিস করবা। তো চলে যাচ্ছি, এটা মুছে যাচ্ছি পরবর্তী একটি অঙ্ক করার জন্য। তো আমরা এবার 8 নং প্রশ্নের খ প্রশ্নটা লিখে নিলাম, বলা হচ্ছে যে এই প্রান্ত সমান সমান 1 প্রমাণ করো। তো ঠিক এটাও আমরা তাহলে আমাদের আগেরটার মতো লেফট সাইড কি ছিল সেটা একটা লিখে নিচ্ছি। দেখো তো এবার আমরা তাহলে এটাকেও ভাঙানো শুরু করি। তো দেখো আমরা এটাকে প্রথম অংশ যা ছিল তা রাখলাম, দ্বিতীয় অংশকে এটাকে আমরা কোনো প্রক্রিয়ায় দেখতে পারি তো আমরা 12 বানাইতে পারি কি না, খেয়াল করো। তাহলে আমরা এখানে যদি 12 লিখি, এখানে যদি 2 লিখি, তাহলে 12 এবং 2 এর লসাগু 12ই হয়। এবার যদি আমরা এখানে পাই লিখি, এখানে যদি আমরা মাইনাস দিয়ে π/12 লিখি, ক্যালকুলেশন করলে 5 পাইবে, কারণ আমরা 12কে 2 দিয়ে ভাগ করলে 6, এখানে 6 পাই, মাইনাস এখানে 2 1 পাই, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5 পাই। তো এইটা ক্যালকুলেশন করলে এটা হয়, অর্থাৎ আমরা এইটা যদি লসাগু করি দেখবে এটা পাওয়া যাচ্ছে। তারপরটা আমরা দেখতে পাচ্ছি এখানেও তাই, আমরা যদি π/2 লিখে প্লাস দিই, অর্থাৎ π/12 লিখে ফেলি, সেখানেও এটা ক্যালকুলেশন করলে এটা হয়। দেখো 6 আর 1 7 হয়। এটাকে যদি আমরা π - π/12 রেখি, মিলে যায়। এবার আমরা দেখো এখানে tan কত ছিল, π/12 লিখলাম। এটা আসি প্রথম অংশ, π/2 মানে এখান থেকে এখানে গিয়ে আবার ব্যাক আসে, অল পজিটিভ কর, তো অল পজিটিভ কর মানে সব প্লাস, কিন্তু এখানে গিয়ে দেখতেছে π/2 সাথে 1 আছে মনে মনে, তো 1 থাকলে কি বিজোড়, তাহলে tan আর tan থাকবে না, হয়ে যাবে হচ্ছে কট, কত হবে, π/12।
এখানেও আসি, π/2 প্লাস সামথিং এই ঘরে, তো এই ঘরে ট্যান হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা প্রথম চিহ্নটা দিলাম নেগেটিভ, বা আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, সমস্যা নাই, নেগেটিভ দিলাম, যেহেতু এখানে ইন্টু ছিল তাই। এবার আসো ট্যান আর ট্যান থাকবে না, হয়ে যাবে কট। কেন কট? π/2 আছে, এরপরে যা ছিল তা আমরা লিখলাম। এরপরে আমরা এটার অংশ যাচ্ছি, দেখো ট্যান পাই মানে এই ঘর, নেগেটিভ মানে এই ঘরে আসছে, এই ঘরে, তো এই ঘরে কি এও ঋণাত্মক, লিখলাম ঋণাত্মক। এবার ট্যান থাকবে, ট্যান থাকলো π/12। এবার দেখি আমরা এখানে কত হয়। আমরা কিন্তু এখানে লক্ষ্য করি এই ট্যান মানে আমরা বলতে পারি 1/cot π/12 ইন্টু এখানে যা ছিল তাই cot π/12, অর্থাৎ আমরা সবগুলোকে এক জাতীয় রাশি করব, অর্থাৎ সবগুলোকে হয় ট্যান বানাবো, নয় সবগুলোকে কট বানাবো। তো এখানে আমি ট্যানকেই কট বানালাম, তাহলে ট্যান মানে 1/cot, কট তো কট ছিলই, এখানে দেখো ইন্টু আছে, তাহলে মাইনাস আর মাইনাসে দুইটা প্লাস হয়ে গেছে, তো এখানে তো আমাদের কট আছে, cot π/12। এই ট্যান মানেই হচ্ছে আমরা বলতে পারি 1/cot π/12। এবার দেখো এটা এবং এটা, এটা এবং এটা ভ্যানিশ করতে পারি, তাহলে কত হয় 1, আমাদের রাইট সাইডেও তাই চাওয়া হয়েছিল। অর্থাৎ আমরা এই অঙ্কগুলো শুধু প্রথমে আমাদের ভাঙানোটা, এই অংশটা অর্থাৎ লসাগু গসাগু করে এখানে যা আছে সেই জিনিসটা যেন এখানে হয়, এটা আমাদেরকে একটু প্রথম গভীরভাবে দেখতে হবে। লসাগু গসাগু যদি ভুল হয় তাহলে তোমার নিশ্চয়ই অঙ্ক ভুল হবে। তো চলে যাচ্ছে আমরা এর পরবর্তী অংশটা, এটা মুছে দিচ্ছি। এবার আমরা আমাদের অনুশীলনীর 8 নম্বর প্রশ্নের গ নম্বর প্রশ্নটি লিখে নিয়েছি, এটাকে আমরা প্রমাণ করে দেখব যে ট্রু হয় কিনা। তো আমি দেখো এখানে এই পাশটাই, এখানে লেফট সাইড লিখে নিচ্ছি, আর এই পাশে কি করলাম, মুছে দিলাম। তো আমরা জানি স্কয়ার রাশির ক্ষেত্রে একটা সবচাইতে সুবিধা কি, স্কয়ার রাশিতে কখনো মাইনাস হওয়ার সুযোগ নেই। যখন আমরা সাইন স্কয়ার, কট স্কয়ার, ট্যান, অর্থাৎ অনুপাতে 6টি অনুপাতের যে কোনোটাই যদি স্কয়ার রাশি থাকে, স্কয়ার স্কয়ার স্কয়ার, সেখানে কখনো অনুপাত মাইনাস হয় না। কেন মাইনাস হয় না? কারণ মাইনাস রাশি হয়ে গেলেও স্কয়ারগুলো সেটা আবার প্লাস হয়ে যায়। তো আমি প্রথমে এখানে প্রথম অংশটা যা ছিল লিখলাম সাইন স্কয়ার π/7। পরেরটা আমি একটু ভাঙাই নেব, তবে কৌশলে ভাঙাইতে হবে, একটু খেয়াল করতে হবে। কৌশলে ভাঙানো স্কয়ারটা আমি পরে দিচ্ছি। প্রথমে আমাদের এখানে দেখো π/7, তাহলে এখানেও আমাদের নিশ্চয়ই π/7 হবে। এবার আমরা এমন একটি সংখ্যা নিব যেন এখানে 5 হয়। তো যেমন আমি যদি এখানে খেয়াল করি, আমি যদি এখানে 7 নেই, এটা ক্যালকুলেশন করলে এটা হবে, অর্থাৎ দেখো 7 এবং 2 এর লসাগু হয় কত, 14। এবার 14কে 2 দিয়ে ভাগ করলে 7, 7-এর সাথে পাই গুণ 7 পাই, আর এখানে কত 2 পাই, 7 পাই থেকে 2 পাই লেস করলে 5π/17। এখন প্রশ্ন হচ্ছে এইটা আমাদের স্কয়ার ছিল, আমরা স্কয়ার দিলাম, এই স্কয়ারটা কোথায়, এই স্কয়ারটা উপরে দিলাম। এখানেও দেখো আমরা আমাদের সাইন ছিল, এখানে পাই প্লাস π/7 লিখলেই হয়ে যায়, এটাকেও আমরা স্কয়ারটা উপরে দিলাম, আর এখানেও আমরা এই স্কয়ার রাশিটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। তো তার আগে আমরা পাই আর এখানে কত 7 লিখে নিলাম। তো দেখতে পাচ্ছি এখানেও ঠিক একই অবস্থা, পাই প্লাস π/7 লিখে এটাকে স্কয়ার করলে হয়ে যায়, মিলে যাচ্ছে। লক্ষ্য করো, আমরা যদি এখানে লসাগু করি, এইটুকুনের ক্যালকুলেশন করলে 9π/ কত হবে, 14 হবে। এবার আগের মতো ক্যালকুলেশন করি। প্রথম অংশটা আমাদের যা ছিল তা, অর্থাৎ সাইন স্কয়ার π/7। এবার এখানে আসতে হবে, কি কথা বলা হচ্ছে। প্রথম হচ্ছে এই অল পজিটিভ ঘর, দেখো এই π/2 এখানে এসে আবার এই ঘরে গেছে, তার মানে আমরা জানি যে এই লাইনটা হচ্ছে π/2 এর লাইন, আবার এই ঘর, এটা অল পজিটিভ ঘর। তো সুতরাং চিহ্ন প্লাস, এর আগে প্লাস চিহ্ন মনে মনে আছে ধরো। এরপরে আমরা বলতেছি যে π/2 মানে সাইনের সাইন থাকবে না, কজ হয়ে যাবে। তো কজ হলে করে কি থাকবে, যে π/7। এই স্কয়ারটা আমরা এখন এনে দিয়ে দিতে পারি। আবার এখানে পরেরটাই আসে, দেখো পরেরটা আসার পরে এখানে আমরা দেখতেছি পাই মানে এখানে প্লাস সামনে এই ঘরে সাইন নেগেটিভ, তাহলে আমরা এখানে সাইন হয় নেগেটিভ। তারপর দেখো পাই আছে মানে সাইন থাকবে, যদি π/2 থাকতো সাইন কজ হয়ে যেত, এখানে হয়তো কত π/7, এটার উপর ছিল স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এটাকে স্কয়ার করে ফেলি,
তাহলে কি হয়ে যাবে, এটা কিন্তু সাইন স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা পরের লাইনে লিখবো, এখানেও তাই আমরা দেখি π/2 প্লাস π/2 মানে এই ঘরে সাইনেরই ঘর, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন হবে, প্লাস না লিখলেও হয়, লিখলাম না। π/2 মানে এখানে সাইনের সাইন থাকবে না, হয়ে যাবে কজ। তো কজ কত হলো, π/7 তার উপর স্কোয়ার। তো এই স্কোয়ারটা আমরা এখানে ডাইরেক্ট এর উপরে এখানে না দিয়ে আমরা কি করতে পারি, এই কজ স্কোয়ারের উপর দিয়ে দিলাম। তার মানে আমরা এটাকে আরও এক লাইন লিখে নিচ্ছি, সাইন স্কোয়ার π/7, আর এটা কি কজ স্কোয়ার π/7। এখানে দেখো এই স্কোয়ারকে মাইনাস কি প্লাস হয়ে গেছে, তার মানে সাইন স্কোয়ার π/7 আর লাস্টে কজ স্কোয়ার π/7। এখন তুমি যদি 2 ইন্টু দেখো সাইন স্কোয়ার π/7 দুইটা আছে আর কজ স্কোয়ার π/7 দুইটা আছে, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার π/7 আর কজ স্কোয়ার π/7 লিখতে পারি। তো আমরা জানি সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ারের যদি একই অনুপাত থাকে তাহলে এটার মান হবে 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, আর 2 1 2, এটা আমাদের রাইট সাইড। তাহলে আমরা এখানে ভাঙানো পার্টটা আমাদের কি হয়েছে, দেখো এখানে কৌশলটা কি করেছি, এখানে ছিল হচ্ছে 7, এটা ছিল 14। তো আমরা এখানে যেহেতু এখানে 7 ছিল, এটাকে 7 বানিয়ে নিয়েছি, এটাও 14 ছিল, তাতে 14টাকে ভাঙিয়ে 7 বানিয়ে নিলাম। এরপর আমরা কি করলাম, এই অঙ্কটা এই সুন্দর মতো প্যাটার্নের সাথে, প্রত্যেকটা অঙ্কে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে মিলিয়ে ফেললাম। তো এটাও আমরা মুছে দিচ্ছি, চলে যাচ্ছি পরবর্তী আরেকটি অঙ্কে। তো তোমরা নিশ্চয়ই এখন আমি বোর্ডে আমাদের পরবর্তী 8 নম্বরের ঘ অর্থাৎ ঘ অঙ্কটি দেখতে পাচ্ছ, বোর্ডে উঠিয়ে নিয়েছি যে এটা সমান সমান ক্যালকুলেশন করে আমাদের কি করতে হবে, 1 প্রমাণ করতে হবে। তো আমি এখানেই এটাকে মুছে দিয়ে এটাই লেফট সাইড লিখে নিচ্ছি, আমাদের লেফট সাইড লিখে নিলাম। তো প্রথম অংশটা আমাদের দেখো, আমাদের ছিল সাইন 7π/3। তো আমি যদি এখানে 2π মাইনাস π/3 নেই, মিলাই নাকি, তো 3 দুগুণ 6, তাহলে এখানে প্লাস দিই, মিলে গেছে, 3 দুগুণ 6π প্লাস π, তাহলে 7π/3। এটাকে আমরা একটু আগে যেটা করলাম সেটার প্যাটার্নে মিলাইতে হবে। খেয়াল করি এখানে 3 ছিল, অবশ্যই 3 লাগবে, π/3 মিলাইতে পারি কিনা একটু খেয়াল করি। তো আমি যদি এখানে 2 নেই, দেখো তো 2 এবং 3 এর লসাগু কত হয়, 6। আমরা যদি এখানে 5π নিয়ে মাইনাস দিই তাহলে দেখতেছি মিলে গেছে। কিভাবে লক্ষ্য করি, আমাদের এখানে এই জায়গায় গুণ করলে হবে 3 5 15π বিয়োগ 2π, 15 থেকে 2 বাদ দিলে 13π। এটা আমাদের দেখো এটার সাথে এটা মিলছে, আর এটা ক্যালকুলেশন করে এটা পাওয়া গেছে। পরবর্তী অংশ দেখি আমরা, মাইনাস দিলাম, এখানে কজ, এখানে কিন্তু 3 আছে থাক, তার মানে 3 দুগুণ 6, আমরা যদি 2π লিখে মাইনাস π/3 দেই মিলে যায়। 3 দুগুণ 6π থেকে 1π বাদ দিলে 5π/3। ঠিক এই সাইনটাকে আমরা একটু আগে যেভাবে ভাঙিয়েছিলাম এভাবে ভাঙাইতে হবে। সেটা হচ্ছে আমরা দেখতেছি এখানে 2 লাগবে আর এখানে 3 লাগবে, অর্থাৎ π/3 এমন সংখ্যা দিতে হবে। যেমন আমরা যদি 3 5 3 3 9 10 11, তাহলে আমরা দেখতেছি এখানে 3π প্লাস দিলে মিলে যায়। খেয়াল করি এখানে 3 3 9 10 11, 11π/6 অটোমেটিক্যালি মিলে গেছে। এখন দেখো আমরা এইটাকে সাইন 2π মানে ঘুরে এখানে গেছে, এখান থেকে আসছে আসতে ঘুরতে ঘুরতে এসে এখানে গেছে, প্লাস মানে অল পজিটিভ ঘরে, অল পজিটিভ ঘরে আমাদের চিহ্ন কি প্লাস। এবার 2π যেহেতু, তাহলে সাইন থাকবে, সাইন π/3। এবার আসো 5π, দেখো একবার ঘুরে আসলে আমরা জানি যে এখানে 3π/2 4π/2 5π/2 মানে এইটা, মাইনাস মানে এটা অল পজিটিভ ঘর। সো অল পজিটিভ ঘর মানে চিহ্ন কি প্লাস, প্লাস আর লিখতে হয় না, আমরা লিখলাম না। যেহেতু π/2 এর সাথে বিজোড় আছে, সুতরাং কজ আর কজ থাকবে না, হয়ে যাবে সাইন π/3। এবার এখানে আসি, এটা হচ্ছে 2π মাইনাস 2π মানে ঘুরে আমরা এখানে গিয়ে মাইনাস মানে এই ঘরে, এখানে কজেরই ঘর, তাহলে আমরা লিখলাম প্লাস চিহ্ন, কজ মানে প্লাসই। এবার আসো পায়ের সাথে জোর বিজোর সমস্যা নাই, তাহলে কজই থাকবে π/3 ইন্টু এই জায়গায় আসো 3π/2 মানে এইখানে 3π/2 প্লাস মানে এই ঘর সাইনের চিহ্ন কি মাইনাস, তাহলে নিলাম মাইনাস। এবার 3π/2 মানে বিজোড় গুণিতক, সুতরাং সাইন আর সাইন থাকবে না, কজ π/3। 3π/2 দেখো 3π/2 মানে বিজোড় গুণিতক,
সুতরাং আমরা জানি বিজোড় গুণিতক π/2 এর সাথে বিজোড় গুণিতক হলে অনুপাত চেঞ্জ হয়। তাহলে আমরা এখন দেখো এখানে সাইন এবং সাইন অনুপাত একই, সো আমরা এখানে লিখতে পারি যে সাইন স্কোয়ার π/3, এখানে ইনটু আছে মাইনাস আর মাইনাসে প্লাস cos π/3 cos π/3 মানে cos স্কোয়ার π/3। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত 1, তো আমাদের রাইট সাইডে 1 চাওয়া হয়েছিল। সুতরাং আমরা ঘ নম্বর প্রশ্নটিও আমরা কি করলাম প্রমাণ করতে সক্ষম হয়েছি। এটা উঠে নিবে। আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নটি। তাহলে আমরা অনুশীলনী 8-এর মানে 8 নম্বর প্রশ্নের অর্থাৎ অনুশীলনী 8.3 8 নম্বর প্রশ্নের সর্বশেষ যে প্রশ্নটি অর্থাৎ অঙ্গ নম্বর প্রশ্নটি এটা একটু করে দিয়ে আজকে বিদায় নেব। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি যে প্রমাণ করতে বলছে কত 1। তো 1 বললে আমরা এটাকে লেফট সাইড লিখে নিচ্ছি। আমরা এখানে শুধু লেফট সাইড এটা লিখে নিলাম। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে, এই যে এখানে দেখো থিটা কোণটা কজের সাথে মাইনাস আকারে আছে, অর্থাৎ আমরা যেখানে মাইনাস আকারে লিখছি, তো এইটাকে আমরা প্রথম আগে এই মাইনাসটা দূর করে নিই। তো কিভাবে সেটা একটু যাই। প্রথমে আমাদের যা ছিল এখানে লিখে নিচ্ছি, অর্থাৎ সাইন 13 π/3 cos 13 π/6 সাইন 11 π/6 এইভাবে আসি। কজ এটাকে মনে মনে সূক্ষ্মকোণ ধরলাম। সূক্ষ্মকোণ ধরলে দেখো ঋণাত্মক মানে ঘড়ির কাঁটার যখন আমরা ঋণাত্মক থাকবে তখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, দিকে ঘুরলে এই ঘরে কজের চিহ্ন হচ্ছে ধনাত্মক, সো এখানে কজ 5 π/3 হবে। শুধুমাত্র কজ এবং সেকের ক্ষেত্রে কজ এবং সেক হলে অর্থাৎ কজ মাইনাস থিটা ইকুয়াল কস থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল সেক থিটা, কিন্তু যদি এখানে সাইন থাকতো তখন সাইন মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, ট্যান থাকলে ট্যান মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা। অর্থাৎ কজ এবং সেক বাদে বাকি যে কোনোটার ক্ষেত্রে এই ঘটনা ঘটলে তখন আমরা সামনে একটা মাইনাস হইতো, কিন্তু এখানে কজ এবং সেকের ক্ষেত্রে বিপরীত ক্রমে ঘুরলে পরেই তারই ঘরে। কজ এবং সেক যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে শুরুতে পরেই হচ্ছে তাদের ঘরে, সুতরাং এখানে আর কোনো চিহ্ন মাইনাস হয় না, প্লাস হয়। এবার আমাদের ভাঙানোর পালা। একটু পূর্বে আমি তোমাদেরকে যেভাবে ভাঙিয়েছিলাম, তো প্রথমে আমরা দেখি এটাকে ভাঙা নিচ্ছি। আমরা 3 4 12 ধরো আমি এখানে লিখলাম 4 π প্লাস π/3, নিশ্চয়ই আমরা বুঝে ফেলছি 3 4 12 একে 13 পাই ইন্টু কজ। তো শুরুতেও বলে ফেলছি যে আমরা এখানে নিশ্চয়ই 3 লাগবে, π/3 তো এখানে তো আমাদের এখানে 2 তো লাগবে, 3 লাগলে লসাগু 2 লাগবে, 2 3 লসাগু 6, এমন সংখ্যা বসাইতে হবে যেন তাদের ক্যালকুলেশনে 13 π/ কত হয়। তো আমরা দেখতে পাচ্ছি যদি এখানে 5 π নেই, 5 π মাইনাস দিয়ে পাই দেই, তাহলে 3 5 15, 15 থেকে 2 বাদ দিলে 13 π/13 হয়। ঠিক আগেরটার মতো এখানেও দেখতে পাচ্ছি আমাদের কত আছে সাইন, তো ঠিক সেম আগের মতো করে আমাদের ভাঙাইতে হবে, চিহ্ন পরে দিতেছি। এখানে হচ্ছে π/3, এখানে হচ্ছে 2, এমন সংখ্যা বসাতে হবে যেন 11 হয়। যেমন আমরা যদি এখানে 3 3 9 10 11, তাহলে এখানে প্লাস দিলাম, এখানে 3 π দিলাম, এটা ক্যালকুলেশন করলে এটা হয়। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে কজ আমরা 2 π মাইনাস π/3, 3 2 6, 6 থেকে একবার দিলে প্রত্যেকটা কত π/3 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 π/3। এই অঙ্কগুলো একটা বিশেষত্ব প্যাটার্ন আছে, এটা বুঝতে হবে। তো আমরা যখন এটাকে 4 π মানে কি একবার ঘুরছে আবার ঘুরছে, 4 π এখানে আসছে, প্লাস সামথিং মানে এই ঘরে, সুতরাং এই ঘরটা সাইনেরই অল পজিটিভের ঘর, সুতরাং সাইন π/3। এবার এখানে আসি 5 π/2, 1 2 3 4 5 π/2 মানে এখানে মাইনাস, এটা অল পজিটিভ ঘর, সুতরাং চিহ্ন প্লাস, প্লাস না লিখলে হয়। এবার π/2 এর সাথে 5 বিজোড়, সুতরাং কস থাকবে না, হয়ে যাবে সাইন π/3 মাইনাস দেখো 3 π/2 মানে একটা দুইটা তিনটা, 3 π/2 প্লাস সামথিং এই ঘরে সাইন হচ্ছে ঋণাত্মক, তাহলে সাইন হচ্ছে ঋণাত্মক, π/3 এর সাথে বিজোড় গুণিতক, সুতরাং হয়ে যাবে হচ্ছে কজ π/3। এবার আসে এইখানে কজ 2 π মানে আমরা ঘুরে একবার এখানে আসছি, মাইনাস মানে এই ঘরে, সুতরাং এই ঘর কার ঘর কজেরই ঘর, অতএব 2 π মানে কজই থাকবে π/3। এবার আসি
সাইন এবং সাইন গুণ করলে কি হয়, ইন্টু আছে সাইন স্কোয়ার পাই বাই 3, মাইনাস আর মাইনাসে প্লাস, কজ এবং কজ গুণ করলে কজ স্কোয়ার পাই বাই 3, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত হয়েছে 1। তো নিশ্চয়ই আমরা এতক্ষণে আমাদের 8 নম্বর প্রশ্নটির অর্থাৎ অনুশীলনী 8.3 বা 8-3 অনুশীলনীর আমরা ত্রিকোণমিতি 8 নং প্রশ্নে বিশেষ করে অপেক্ষাকৃত তোমরা যেটা বলো জটিলতর, তো সেটাতে 8 নম্বরে আমি 5টি অঙ্ক তোমাদেরকে অনুপাতগুলো ভেঙে কিভাবে সলিউশন করতে হয় বা প্রমাণ সাপেক্ষে মিলাইতে হয় সেটা তোমাদের করে দিলাম। 9 নম্বর প্রশ্নে ঠিক সেম একই, শুধু সেখানে আমাদের মান বের করতে হবে, অর্থাৎ এখানে প্রমাণ করে দেখিয়েছি আর এই মানগুলি ওখানে কি হবে বের হবে, প্রক্রিয়া এক। তো নিশ্চয়ই তোমরা 8 নম্বর প্রশ্নের আলোকে তোমরা 9 নম্বর করার চেষ্টা করবে। তো আজকের এই ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা অঙ্কগুলো তুলবে, বারবার প্র্যাকটিস করবে এবং সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।